ওটা একটা কবর। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। তাকে সেখানে কবর দেওয়া হলো, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। পরদিন সকালে আবার সেই দৃশ্য। এভাবে 3 বার ঘটে যাওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান আর ধারণ করতে রাজি না। বোধহয় ওই কবরের ভয়েই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। আমার কাঁধের উপর কি যেন একখানা হাত রাখলো, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। আজ আপনারা শুনতে যাচ্ছেন হেমেন্দ্র কুমার রায় এর লেখা চিলের ছাতের ঘর, দ্য উইক অডিও বুকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ছেলেবেলার বন্ধু মানিক। সেবারে মানিক তার বাড়ির আর সকলকার সঙ্গে পশ্চিমে বেড়াতে গিয়েছিল। জায়গাটার নাম না হয় আর বললাম না। কিছুদিন পরে মানিকের কাছ থেকে একটা চিঠি পেলাম। ভাই অমল, তোমার জন্য মন বড়ই কেমন যেন করছে। কারণ এ দেশটা এত সুন্দর যে তোমাকে না দেখালে আমাদের তৃপ্তি হচ্ছে না। যে বাড়িতে আছি সেটিও চমৎকার। একদিকে ধুধু মাঠ, দুদিকে নিবিড় বনের রেখা, এবং আর একদিকে পাহাড়ের পর পাহাড় ও তাদের কোল দিয়ে নাচতে নাচতে বয়ে যাচ্ছে একটি রূপালী নদী। তুমি আজকের মধ্যেই রওনা হও। আমাদের চিলের ছাতের ঘর থেকে চারদিকে দৃশ্য খুবই স্পষ্ট দেখা যায়। তুমি কবি বলে মা তোমার জন্য এই ঘরখানি রিজার্ভ করে রেখেছেন। আসতে দেরি হলে জরিমানা দিতে হবে। আর হ্যাঁ, এখানকার খবর সব ভালো। ইতি, তোমার মানিক। মানিকের মা আমাকে খুব কমপ্লিমেন্ট দিয়েছেন। আমি নাকি কবি। বাংলাদেশে কবিতা লিখলেই কবি হওয়া যায় কি না? সুতরাং এত বড় একটা উপাধি লাভের পরেও মানিকের আমন্ত্রণ রক্ষা না করলে একটা অকৃতজ্ঞতার কাজ করা হবে। অতএব মোটমাট বাঁধতে শুরু করলাম। মানিকের বাড়িতে এসে উঠেছি। বাড়িখানি পুরনো হলেও প্রাসাদের মতো প্রকাণ্ড এবং দেখতেও পরম সুন্দর। চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা মস্ত এক বাগানের ভিতরে দাঁড়িয়ে সেই উঁচু বাড়িখানা প্রত্যেক পথিকেরই দৃষ্টি আকর্ষণ করে। এদিকে ওদিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করতে করতে প্রথম যখন অমলের সঙ্গে বাগানের পথ দিয়ে বাড়ির দিকে অগ্রসর হলাম, হঠাৎ একদিকে আমার চোখ পড়ল। বিলাতি পাম গাছ দিয়ে ঘেরা এক টুকরো জমির ভেতরে ছোট একটা স্মৃতিস্তম্ভের মতো কি দাঁড়িয়ে রয়েছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি মানিক? মানিক বলল, ওটা একটা কবর। কবর? হ্যাঁ, এ বাড়িখানা আগে এক সাহেবের ছিল। তার মেম মারা গেলে পর তাকে এখানেই কবর দেওয়া হয়। এমন সময় মানিকের কুকুর লিলি মনিবের সাড়া পেয়ে সেখানে এসে হাজির হলো। তারপরেই রেগে গড়গড় করতে লাগলো। দেখলাম সে কবরের দিকে তাকিয়ে গর্জন করছে, কিন্তু কবরের দিকে তাকিয়ে আমি তো কিছুই দেখতে পেলাম না। মানিক, তোর কুকুর কি দেখে খেপে গেল? জানি না, লিলি ওই কবরটাকে দেখলেই খেপে যায়। লড়াই করতে তেড়ে যাওয়ার মতো অবস্থা হয় এবং যেন হাওয়ার সঙ্গে লড়াই করতে চায়। না মানিক, ও তো লড়াই করতে চায় বলে মনে হচ্ছে না। ওকে দেখলে মনে হয় ও যেন মহাভয়ে পাগল হয়ে গেছে। মানিক হেসে বলল, যাতে আর নামে বিলিতি হলেও লিলি আমাদের কাছে এসে হিন্দু ধর্ম অবলম্বন করেছে। হিন্দুর বাড়িতে খ্রিস্টানের কবর ওর বোধহয় পছন্দ হচ্ছে না, কি বলো? কিন্তু ও কথা এখন থাক, চলো তোমাকে তোমার ঘরে নিয়ে যাই। বাড়ির ভেতরে ঢুকলাম। যেমন প্রকাণ্ড বাড়ি তেমনই মস্ত মস্ত ঘর। সেসব ঘরের অবস্থা এখন ভালো নয়। কোথাও চুন বালি খসে পড়েছে, কোথাও মেঝে ছেদা করে ইঁদুরেরা বড় বড় গর্ত বানিয়েছে,
কোথাও কড়িকাঠ থেকে বাদুড়েরা দলে দলে ঝুলছে। মানিক বলল, এ বাড়িখানা অনেকদিন খালিই পড়েছিল, বুঝলে। এই মেরুয়াদের দেশে কুসংস্কার বড়ই বেশি। বোধহয় ওই কবরের ভয়েই এই বাড়িখানা এতদিন কেউ ভাড়া নিতে চায়নি। বসত বাড়িতে আমিও কবর টবর পছন্দ করি না। জীবন আর মৃত্যুর কথা একসঙ্গে মনে পড়লে বেঁচে সুখ পাওয়া যায় না। আমরা কিন্তু আজ হফতা তিনেক এখানে খুব সুখে বাস করছি। ও কবর ফুঁড়ে কোনোদিন কোনো মেম পেতনি আমাদের সঙ্গে গল্প করতে আসেনি। নাও, এখন উপরে ওঠে তোমার ঘরটা দেখবে, চলো। চওড়া এক কাঠের সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। একসময় এই সিঁড়ি যে দেখতে খুব চমৎকার ছিল, এখনও তা বেশ বোঝা যায়। কিন্তু আজ এই সিঁড়ি এমন জীর্ণ হয়ে গেছে যে আমাদের পায়ের চাপে যন্ত্রণায় যেন আর্তনাদ করতে লাগলো। চিলের ছাতের ঘর বলতে আমরা যা বুঝি, এখানেই সেরকম নয়। এই ঘরখানা নতুন ধরনের। এই শ্রেণীর ঘর প্রায় খুব ছোট হয়, কিন্তু এই ঘরখানা বেশ বড়সড়। এর একদিকে কাঠের সিঁড়ি উপরে উঠে এসেছে, 3 দিকে সারি সারি 12টা লম্বা চওড়া জানালা, এবং ঘরের মেটিং মোড়া মেঝের উপরে কতগুলো পুরনো সোফা, কোচ, চেয়ার, ড্রেসিং টেবিল, ওয়াশিং স্ট্যান্ড ও একখানি মস্ত বড় লোহার খাট। সিঁড়ি ছেড়ে ঘরের মেঝেতে পা দিয়েই কেন জানি না আমার মনে হলো এই জায়গাটা যেন খালি নয়। এখানে যেন কি একটা অদৃশ্য এবং বিভৎস রহস্য একান্তে অনেক দিন ধরে গোপনে বাস করছে। সঙ্গে সঙ্গে কেমন একটা অজানা আতঙ্কে আমার সারা মন আচ্ছন্ন হয়ে গেল, যেন এখানে একটু হাওয়া নেই। আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। তাড়াতাড়ি বললাম, মানে ঘরের জানালা দরজাগুলো বন্ধ করে রেখেছো কেন? খুলে দাও, খুলে দাও। মানিক আমার কথা মতো কাজ করলো। বাহির থেকে খোলা আলো আর হাওয়া ঘরের ভেতরে ছুটে এলো শিশির মতো সকৌতুকে। সঙ্গে সঙ্গে আমার মনের সকল গ্লানি কেটে গেল। একটা জানালার সামনে গিয়ে দাঁড়াতেই চোখের ওপরে ভেসে উঠল অপূর্ব চিত্রপট। প্রথমেই দেখলাম পাহাড়ের পর পাহাড়ের শিখর ক্রমে উঁচু হয়ে আলো মাখা নীল আকাশের দিকে উঠে গেছে, যেন ভগবানের পূজার থালার মধ্যে নৈবেদ্যের সার সাজানো রয়েছে। তাদের সামনে দিয়ে বয়ে যাচ্ছে এক গান পাগলিনী নৃত্যশিলা নদী। সেই কালো পাহাড়মালার তলায় রৌদ্রদীপ্ত নদীটিকে দেখে মনে হচ্ছে অচপল কাজল মেঘের তলায় চঞ্চল বিদ্যুতের একটি চকচকে রেখা। তারপরে আবিষ্কার করলাম আমার জন্য নির্দিষ্ট এই ঘরের তলাতেই রয়েছে সেই কবরটা। মনটা আবার খুঁতখুত করতে লাগলো। ফিরে বললাম, দেখ মানিক, এমন সুন্দর জায়গায় যে সাহেবটি বাড়ি তৈরি করেছেন, নিশ্চয়ই তিনি কবি ছিলেন, কিন্তু কবির চোখ পেয়েও এমন মনোরম স্থানে তিনি নিজের স্ত্রী দেহকে গড় দিলেন কেন? সেটা কিছুতে আমার মাথায় ঢুকছে না। মানিক বলল, এখানকার লোকেদের মুখে এক গাঁজাখুরি গল্প শুনেছি আমি। মারা গেলে পর নাকি মেমের দেহটা একটা গোরস্থানেই নিয়ে যাওয়া হয়েছিল। তাকে সেখানে কবর দেওয়া হলো, কিন্তু তার পরদিনই দেখা যায় মরা শুদ্ধ কফিনটা কবরের পাশে মাটির উপরে পড়ে রয়েছে। কফিনটাকে আবার গর্তে পুড়ে মাটি চাপা দেওয়া হলো, কিন্তু পরদিন সকালে আবার সেই দৃশ্য। এভাবে 3 বার ঘটে যাওয়ার পর গোরস্থানের পাদ্রী বললেন, এই পাপীর দেহ গোরস্থান আর ধারণ করতে রাজি না, একে অন্য কোথায় নিয়ে যাওয়া হোক। তখন সকলে বাধ্য হয়েই এক প্রকার দেহটাকে এই বাড়ির ভেতরে এনে গড় দেয়। সেই থেকে এই পাপী এই কবর থেকে আর পালাতে চেষ্টা করেনি। পাদ্রী সাহেব ম্যামের দেহকে পাপীর দেহ বললেন কেন? এই মেমটা নাকি আত্মহত্যা করেছিল, কিন্তু এই আজগুবি গল্প আমি বিশ্বাস করি না। এসব হচ্ছে বানানো কথা। ঘরের চারিধারে চোখ বুলিয়ে আমি জিজ্ঞাসা করলাম, এই ঘরের এই পুরনো আসবাবগুলো কোত্থেকে এলো? আসবাবগুলো সেই সাহেবেরই। তার মেয়ে ঘরেই বাস করত। স্ত্রীর মৃত্যুর পর তিনি আসবাবগুলো যেমন ছিল তেমনভাবেই রেখে দিয়েছেন। আমাদেরও মানা করে দেওয়া হয়েছে আমরা যেন এই ঘর থেকে কোনো জিনিস না সরিয়ে রাখি।
হঠাৎ খাটের ঠিক মাথার উপরেই দেওয়ালে টাঙানো একখানা প্রকাণ্ড অয়েল পেন্টিংয়ের দিকে আমার দৃষ্টি আকৃষ্ট হলো। স্ত্রীলোকের ছবি। আসলে মানুষের দেহ যত বড় হয়, সেই আঁকা ছবির দেহটিও তার চেয়ে ছোট নয়। ও কার ছবি মানিক? সেই মেমের। কাছে গিয়ে দেখো না, মেমটিকে দেখতে ঠিক ডানা কাটা পরীর মতো লাগছে না? পায়ে পায়ে ছবির কাছে এগিয়ে গেলাম। পটে আঁকা আছে এক বুড়ির চেহারা। তার বয়স 65-র কম হবে না। লিকলিকে দেহ, বাখারের মতন সরু বাহু, সাদা সোনের মতন চুলগুলো কাঁধের উপর এসে পড়েছে। ঠোঁটের কোণে অত্যন্ত কুৎসিত হাসি, নাকটা টিয়া পাখির মতন বাঁকানো, আর তার কোটরে ঢাকা কুতকুতে চোখ দুটো। সেই চোখ দুটোর ভেতর থেকে যে ক্রূর দৃষ্টি বেরিয়ে আসছে, আমি কিছুতেই তা বর্ণনা করতে পারবো না। আমার মনে হলো গোখরো সাপের চেয়েও ভয়ানক সেই চোখ দুটো যেন এখনো জ্যান্ত হয়ে আছে। ছবিতে আঁকা মূর্তির চোখও যে এত বেশি স্বাভাবিক ও জীবন্ত হয়, এটা কখনো কল্পনা করতে পারিনি। বিলিতি কেতাবে আঁকা ডাইনি মূর্তি যেন রক্ত মাংসের দেহ নিয়ে আমার সম্মুখে এসে দাঁড়িয়েছে। কি হে অমল, মেমটিকে পছন্দ হলো নাকি তোমার? ঘৃণায় মুখ ফিরিয়ে আমি বললাম, পছন্দ? যাকে দেখে এই ছবিখানা আঁকা হয়েছে, সে মানুষটির প্রকৃতি নিশ্চয়ই খুব জঘন্য ছিল। তোমার এই ম্যামের ছবি যদি ঘর থেকে না সরিয়ে রাখো, তাহলে রাত্রে আমি দুঃস্বপ্ন দেখব। কিন্তু ঘর থেকে যে কিছু সরাতে মানা আছে। তাহলে আমাকে অন্য ঘরে দাও। মানিক একটু ভেবে বলল, আচ্ছা এসো, আমরা দুজনে মিলে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে রেখে দিই। তারপর বাড়ি ছাড়বার সময় ছবিখানাকে আবার দেওয়ালে টানিয়ে রেখে দিলেই চলবে। খাটের উপরে উঠে দুজনে মিলে সেই প্রকাণ্ড ছবিখানাকে নামাবার চেষ্টা করলাম। কিন্তু সে কি ভীষণ ভারী ছবি, ওজনে যেন একজন মানুষের দেহের মতোই ভারী। মানিক আশ্চর্য হয়ে বলল, ছবি কখনো এত ভারী হয়? অবশেষে কষ্টে সৃষ্টে ছবিখানাকে নামিয়ে ঘরের বাইরে ছাদের উপরে নিয়ে গিয়ে রেখে এলাম। মানিক হঠাৎ হাঁপাতে হাঁপাতে চমকে উঠে বলল, অমন, ও কি, তোমার হাত কাটলো কেমন করে? তোমার হাতে এত রক্ত কেন? তাড়াতাড়ি হাত তুলে দেখি, সত্যি তো, আমার দুখানা হাতই যে রক্তে রাঙা হয়ে উঠেছে। তারপরেই মানিকের দুই হাতের দিকে তাকিয়ে আমিও বলে উঠলাম, মানিক, তোমার হাতেও যে রক্ত। মানিক নিজের হাতের দিকে হতবম্বের মতো তাকিয়ে বলল, তাই তো, কখন যে হাত কেটেছে আমি তো কিছুই টের পাইনি। দুজনে তখনই ছুটে গিয়ে হাত ধুয়ে ফেললাম। তারপর আপন আপন হাতের দিকে তাকিয়ে আমরা একেবারে অবাক হয়ে গেলাম। আমাদের কারুর হাতে কোথাও এতটুকু আঁচলের দাগ পর্যন্ত নেই। তবে এই কিসের রক্ত? এ কি রহস্য? সে রাত্রে চাঁদের আলো এসে বাইরে অন্ধকারের সমস্ত ময়লা ধুয়ে দিয়েছিল এবং দূরের নদী, পাহাড়, বনকে দেখাচ্ছিল ঠিক পরিস্থানের স্বপ্নময় দৃশ্যের মতো। সেদিকে মোহিত চোখে তাকিয়ে তাকিয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বুঝতে পারলাম না। আচম্বিতে আমার ঘুম ভেঙে গেল। কি জন্যে ঘুম ভাঙল সেটা বুঝতে পারলাম না, কিন্তু এটা বেশ অনুভব করলাম ঘরের ভেতরে নিশ্চয়ই কোনো একটা অস্বাভাবিক কিছু হয়েছে। ধর্মরিয়ে বিছানার উপর উঠে বসে চেয়ে দেখি কালো মেঘের চাদরে চাঁদের মুখ ঢাকা পড়ে গেছে। ঘরে ঘুটঘুটে অন্ধকার, সঙ্গে সঙ্গে কেমন একটা বিশ্রী দুর্গন্ধ আমার নাকে এলো। মেডিকেল কলেজে যে ঘরে পচা মরা কাটা হয়, একবার সেই ঘরে ঢুকে আমি ঠিক এই রকম দুর্গন্ধই পেয়েছিলাম। হঠাৎ আমার মাথার উপর কে ফুস করে নিঃশ্বাস ফেলল। আমার স্তম্ভিত বুকটা ঢিপ ঢিপ করতে লাগলো। ভাবলাম মনের ভুল, হয়তো জানলা দিয়ে হাওয়ার দমক এসে আমার চুলে লেগেছে। একটু সরে বসে
বিছানা হাতে দেশলাইয়ের বাক্সটা পেলাম। একটা কাঠি চেলে তুলে ধরে তাড়াতাড়ি ঘরের চারদিকটা একবার দেখে নিলাম। দেশলাইয়ের কাঠি নেভে গেল, কিন্তু যা দেখেছি সেটুকুই যথেষ্ট। মানিক আর আমি দুজনে মিলে যে ভারী ছবিখানাকে ধস্তাধস্তি করে নামিয়ে বাইরে রেখে এসেছিলাম, সেই ছবিখানা ঘরের দেওয়ালে যেখানে ছিল আবার ঠিক সেইখানে টাঙানো রয়েছে। আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। হঠাৎ আমার কাঁধের উপর কি যেন একখানা হাত রাখলো, বরফের মতো ঠান্ডা কনকনে একখানা হাত। ভয়ে পাগলের মতো হয়ে গিয়ে আমি সামনের দিকে সজোরে এক ঘুষি মারলাম এবং পর মুহূর্তে কে যেন সশব্দে দরাম করে মেঝের উপরে পড়ে গেল। আমিও আর অপেক্ষা করলাম না, তীরের মতো ছুটে ছাতের ঘরের সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলাম। সিঁড়ির ঠিক তলাতেই একটা লণ্ঠন হাতে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়েছিল মানিক। আমাকে দেখেই বলল, ব্যাপার কি? তোমার ঘরে ওই কিসের শব্দ হলো? আমি কাঁপতে কাঁপতে বললাম, তোমাদের সে ডাইনির ছবি আবার ঘরে ফিরে এসেছে। ধ্যাত, যত সব বাজে কথা। ছবির কি পা আছে? দাঁড়াও, দেখে আসছি আমি। কিন্তু তারপরে শুনলাম মানিকের উচ্চ আর্তনাদ এবং তারপরেই দেখলাম সে একসঙ্গে 3-4টা সিঁড়ি টপকে নিচে নেমে আসছে। ঘরের ভেতরে পচা লাশের গন্ধ, আর ঘরের মেঝেতে উপর হয়ে পড়ে আছে একটা বুড়ির পচা আর গোলা লাশ। হঠাৎ আমার নিজের গায়ের দিকে নজর পড়ল। আমার কাঁধের ওপর থেকে একটা রক্তের ধারা গা বেয়ে নেমে এসেছে। এই কাঁধেই সেই বরফের মতো ঠান্ডা হাতের স্পর্শ পেয়েছিলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনার অনুভূতি জানান এবং এই ধরনের গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করুন দ্য শোয়েক অডিও বুক।